देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग मिलगा बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे, रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। और कई सालों से भर्ती नहीं हुई है। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। जय हिंद बंधुरा, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বিরাট বড় ঘোষণা করে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরাট বড় ঘোষণা, মানে নিঃসন্দেহে। দেখুন, সুপ্রিম কোর্ট পরপর থাপ্পড় মারার পরেও এ রাজ্যের সরকার অপদার্থ সরকার, অনিয়মের সরকার, দুর্নীতির সরকার, ফেরেববাজ সরকার, তারা দিতে পারছে না। মহার্ঘ ভাতা তারা দিতে পারছে না, দেবে কি করে? তাদের যেটুকু, মানে ধরুন একটা কলসিতে যদি জমানো জল থাকে, সেই জল যদি অন্যান্য জায়গায় খরচ হয়ে যায়, যদি ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়, লিকেজ হয়ে বেরিয়ে যায়, তাহলে আপনার তেষ্টাটা মিটবে কি করে? অতএব এই তৃষ্ণার্ত মানুষকে জল যেমন দেওয়া যায় না, যদি কলসি থেকে ফুটো হয়ে সমস্ত জল বেরিয়ে চলে যায়, তেমনি হকের টাকা, আইনি টাকা, বৈধ টাকা, অধিকারের টাকা সরকারি কর্মচারীরা যারা চাকরি করছেন, যারা পেনশনভোগী, মানে যারা অবসর নিয়েছেন, তারা তাদের হকের বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছে না। রাস্তায় তারা আন্দোলন করছে, বৃষ্টিতে ভিজছে, মার খাচ্ছে, তারপরেও তারা পাচ্ছে না। এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে পশ্চিমবঙ্গে এসেছিলেন। তিনি দক্ষিণ 24 পরগনায় দাঁড়িয়ে তিনি এ কথা ঘোষণা করে গেলেন যে বিজেপি সরকার এলে 1.5 মাসের মধ্যে, তিনি যেটা বললেন যে 45 দিনে, মানে 1.5 মাস, সরকার যেদিন শপথ নেবে সেখান থেকে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু হয়ে যাবে। মানে যারা চাকরি করছেন তারা 7ম বেতন কমিশন, মানে কেন্দ্রীয় হারে সমস্ত কিছু বেতন কাঠামো তৈরি হয়ে যাবে। বিরাট বড় ঘোষণা। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বড় ঘোষণা করেছেন। আরো বড় ঘোষণা এই কারণে বলছি যে দেখুন, আমার নিজের ভাই, আমার নিজের বোন, আপনাদের পরিবারের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রত্যেকের কোনো না কোনো পরিচিত এই তৃণমূল সরকারের যখন ক্ষমতা এলো 2011-এ, তারপরে প্রথম যেটা এসএসসি হলো, প্রথম যে পিএসসি হলো, প্রথম যে প্রাইমারি হলো, আপার প্রাইমারি পরীক্ষা হলো। এখন দেখুন, রাজ্যে তো কোনো কারখানা নেই, কোনো উপায় নেই। এই কারণে জেলার দিকে মূলত ছাত্রছাত্রীরা যারা স্নাতকোত্তর পাশ করেছেন, যারা এমএ, এমএসসি, এমকম পাশ করেছেন, বিএড করেছেন, তারপরে কেউ পিএইচডিও করে ফেলেছেন, তাদের একমাত্র আয়ের জায়গা, একমাত্র চাকরির জায়গা, স্বপ্নের জায়গা হচ্ছে শিক্ষকতা। শিক্ষকতা ছাড়া অশিক্ষক কর্মী বা কলেজের অধ্যাপক বা পিএসসি, কোথাও কোনো চাকরি নেই। 2016 সালের কথা একটু ভাবুন। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল,
সেই যে প্যানেলটা প্রকাশিত হয়েছিল, আমরা বারবার বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী, উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যাকে আবার ইডি ডেকে পাঠিয়েছে, যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, যার বাড়িতে সিঁড়ির বদলে এসকালেটর রয়েছে, মানে সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয় ওনার, যাকে জেলে ধরে নিয়ে গিয়েছিল, যার বিরুদ্ধে চুরি ফেরেববাজি দুর্নীতির অভিযোগ রয়েছে, যাকে টিভি চ্যানেলে বিভিন্ন মেইনস্ট্রিম চ্যানেলে আপনারা দেখতে পান বেশ হাসি মুখে কুকুরকে আদর করতে করতে তিনি কথা বলেন, আর আপনারা আহা উহু বিরাট বড় বিপ্লবী। সেই পার্থ চট্টোপাধ্যায় সব জানতেন। 2019 সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে যখন ধর্ণা হচ্ছিল, অনশন হচ্ছিল, তখনকার আন্দোলনকারী ছাত্রছাত্রীরা সমস্ত নথি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন। তখন কিন্তু লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই কোড অফ কন্ডাক্ট যেদিন উঠে যাবে সেদিনই আমি সমস্ত যারা ন্যায্য চাকরি পাওয়ার কথা, যারা প্যানেলে থেকেও চাকরি পাননি শুধুমাত্র টাকা দিতে পারেননি বলে, তারা চাকরি পাবেন। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখলাম একজনও চাকরি পায়নি। আবার একটা ফেরেববাজি, আবার কয়েকজনের কাছ থেকে ওই সময়, তারপর থেকে কোভিড চালু হয়ে গেল। কোভিডের বিধিনিষেধের মধ্যেই SMS এর মাধ্যমে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, স্কুল সার্ভিস কমিশন, সেটা নবম দশম হতে পারে, একাদশ দ্বাদশ হতে পারে, অশিক্ষক কর্মী হতে পারে, সমস্ত জায়গাতে ফেরেববাজি হয়েছে, সীমাহীন দুর্নীতি হয়েছে। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেলেন যে যারা সেই আন্দোলনকারী, যারা ওই পরীক্ষা দিয়েছিলেন, যারা দিনের পর দিন রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, অনেকে তো মারাই গিয়েছেন, গান্ধী মূর্তির তলায়, ধর্মতলায়, সল্ট লেকে, জেলায় জেলায়, বিভিন্ন জায়গায় বছরের পর বছর ধরে যারা আন্দোলন করেছেন, তাদের একটাই দাবি যে তাদের যে ন্যায্য চাকরি, প্যানেলে নাম থাকা, তাদেরকে চাকরি দাও। কিন্তু এ রাজ্যের সরকার, আদালত কেউ কোনো কথা শোনেনি, তাদের কথা কেউ ভাবেনি। শুধুমাত্র ফেরেববাজি করে চাকরি পাওয়া কয়েকজনের চাকরি চলে যাওয়া ছাড়া সুবিচার বা ন্যায় বিচার কিন্তু আন্দোলনকারীরা পাননি। সেই লক্ষ লক্ষ মেধাবী শিক্ষিত যুবক যুবতীদের কথা অমিত শাহ আজকে ঘোষণা করে গিয়েছেন। তিনি বলেছেন 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে, 5 বছরের। সোজা কথা না, মানে যারা সেই সময় চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন অথচ চাকরি পাননি, তাদের তো 40 বছর পেরিয়ে গেছে, তারা আর সরকারি চাকরি পাওয়ার কথা নয়। এবারে তৃণমূল সরকারও যাদের কথা ভাবেনি, তাদের কথা বিজেপি ভাবতে চলেছে, ভারতীয় জনতা পার্টি ভাবতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এই কারণে বলছি বিরাট ঘোষণা, প্রত্যেকে 45 বছর বয়স হয়ে গেলেও তারা কিন্তু চাকরির পরীক্ষায় বসতে পারবেন এবং তাদের কথা নতুন সরকার ভাববে। এর পাশাপাশি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে 2 মাসের মধ্যে যত বকেয়া শূন্য পদ রয়েছে, তিনি ম্যাক্সিমাম একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন 2026-এর ডিসেম্বর মাস, অর্থাৎ চলতি বছরেই যদি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে সমস্ত জায়গায় যত শূন্য পদ রয়েছে সব জায়গায় তিনি পূরণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা অসাধারণ, অত্যন্ত বড় ঘোষণা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে সভা করেছিলেন, সেই সভাতে আমাদেরই পেশার একজন বন্ধু, যদিও তার অ্যাক্রিডিটেশন কার্ড নেই, যদিও সে কলকাতা প্রেস ক্লাবের সদস্য নয়, তবে অনেক বড় বড় সো কল্ড সাংবাদিকের চেয়ে অত্যন্ত জনপ্রিয়, ভীষণভাবে পরিচিত, আপনারা হয়তো প্রত্যেকেই তাকে চেনেন। রিপাবলিক টিভিতে কাজ করতেন সন্তু পান, আমার চেয়ে বয়সে খানিকটা ছোট, খানিকটা কেন বেশ কিছুটা ছোট। আমি তাকে খুব বেশি অ্যাসাইনমেন্টে পাইনি, আমি তার ফেসবুক প্রোফাইল ঘেটে যেটুকু জানতে পেরেছি, সে আমার ফেসবুকেও ফ্রেন্ড ছিল না। কিন্তু আজকে যে কাণ্ডটা হয়েছে, আজকে যে ভালো লাগার যে ছবি উঠে এসেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে বিজেপিতে জয়েন করেছেন সাংবাদিক সন্তু পান, এবং এই যে সন্তু, তার একটা ছোট্ট ক্লিপ আমি তার সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি, তার অ্যাকাউন্ট থেকে, দেখে নিই, তারপরে সন্তুর সম্বন্ধে 2-1টা তথ্য আপনাদেরকে দেব। দেখে নিন প্রথমে। প্রত্যন্ত গ্রামে কৃষক পরিবারের সন্তান আমি। খুব কাছ থেকে অনুভব করেছি সাধারণ মানুষের দুঃখ, কষ্ট আর না পাওয়ার যন্ত্রণা। কিন্তু সমাধান খুঁজতে খুঁজতে আজ আমি এখানে। নির্ভীক সাংবাদিক হব, এই স্বপ্ন নিয়ে পথ চলা শুরু। ছাত্র জীবন থেকে কাজ শুরু স্থানীয় এক সংবাদ মাধ্যম। আজও বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্নটা করি বুক চিতিয়ে, চোখে চোখ রেখে। আমি সন্তু, আমরা রিপাবলিক বাংলা।
দেখুন হচ্ছেটা কি বলে রিপাবলিকে একটা অত্যন্ত জনপ্রিয় শো হতো, আর আমি প্রত্যেকদিন ওই চ্যানেলের দর্শক নই, ফলে এখন হয় কিনা সেটা জানি না। তবে সন্তু পান এই শো এর মাধ্যমে প্রবলভাবে জনপ্রিয় হয়েছেন এবং আপনারা সবাই তাকে প্রায় চেনেন। আমি খুব বেশি তার সঙ্গে আড্ডা দেওয়ার, গল্প করার বা বন্ধুত্ব করার সুযোগ আমার হয়ে ওঠেনি। বেশ কয়েকবার দেখা হয়েছে, যেমন ধরুন প্রয়াগরাজে যখন গিয়েছিলাম মহাকুম্ভে, তখন দেখেছি তার কি প্রবল জনপ্রিয়তা, মানে বাঙালি অবাঙালি নির্বিশেষে সবাই তাকে গোল করে ঘিরে ধরে আছেন, সেখান থেকে শো করছেন। বসিরহাটে আপনারা জানেন যে বসিরহাট যখন ওই সন্দেশখালী কাণ্ডে উত্তাল হয়েছিল, তখন সন্তু পান সেখানে গিয়েছিল, এই কভার করার ফাঁকে লাইভ শো এর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে এই যে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে সল্টলেকে সেক্টর 5-এ সেখানে গিয়ে তিনি হাজির হয়েছিলেন এবং যখন বেশ কিছু ফাইল তিনি নিয়ে চলে এসেছিলেন, তখন সন্তু পান কঠোরভাবে কড়াভাবে প্রশ্ন করেছিল, অন্য কারো হিম্মত হয়নি, কিন্তু সন্তু পান প্রশ্ন করেছিল যে কয়লার টাকায় বা অনিয়মের টাকায়, বেনিয়মের টাকায় কি আপনার দল ভোটে লড়েছে? দেখুন, আমেরিকার রাষ্ট্রপতিকেও আমরা দেখেছি, আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুক্ত, যে কোনো প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করা যায়, যত বড় শক্তিশালী হোক না কেন। আরে বাবা, আইনের মধ্যে থেকেই তো প্রশ্নটা করছে। কিন্তু এটা নিয়ে বিরাট বড় কুটকচালি তৈরি হয়েছিল। তারপরে পুলিশ আবার সন্তুকে ডেকে জেরা করেছে, কি কারণে ডেকেছে জানি না, আমি শুনেছি ওর কাছ থেকে, ওর বিভিন্ন ইন্টারভিউ থেকে। তবে সন্তু পান অত্যন্ত সাহসী, অত্যন্ত মেধাবী, অত্যন্ত সৎ একজন মানুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সম্ভবত আগামী যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সন্তু পান বিজেপির টিকিটে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন, তাহলে বিধানসভায় একটা নতুন নজির তৈরি হবে। দেখুন, বিধানসভায় এর আগে কেউ সাংবাদিকতা থেকে এসে বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে এর উদাহরণ রয়েছে। কেউ রাজ্যসভায় গিয়েছেন, লোকসভায় গিয়েছেন, বিধানসভায়, কিন্তু সন্তু পানের মতো বলিষ্ঠ এবং কম বয়সী, সুদর্শন, সৎ একজন বিধায়ককে অবশ্যই পশ্চিমবঙ্গবাসীর দরকার। এবং সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো সন্তু পান মন্ত্রীও হয়ে যেতে পারেন। আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকবে সন্তুর প্রতি। সন্তু পান যদি টিকিট পান তাহলে তিনি অবশ্যই বিধায়ক হন, এবং যদি তিনি বিধায়ক হন তাহলে তিনি যেন মন্ত্রিত্বও পান, এটা আমাদের কামনা থাকবে। আমার আশীর্বাদ, আমার ভালোবাসা, শুভাশিস অবশ্যই সন্তু পানের প্রতি থাকবে। যেটুকু জানা গেছে যে সন্তু বাঁকুড়ার একটা স্কুলে পড়তো, তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেছে, কামারপুকুরের ছেলে, এবং এর আগে সে একটা লোকাল চ্যানেলে কাজ করত। তারপরে সে কলকাতায় চলে আসে, কলকাতায় সিএন বলে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলেও সে কাজ করত, এবং এরপরে রিপাবলিক টিভি তাকে মূলত এই খ্যাতি বা এই ক্যারিশমা, এই পরিচিতি দিয়েছে। তবে সন্তু পান আজকে যখন তিনি যোগ দেবেন, তার ঠিক অব্যবহিত আগেই তিনি তার সাংবাদিকতার যে চাকরি, সেখান থেকে তিনি ইস্তফা দিয়ে তিনি নতুন দায়িত্বে এসেছেন। এবং এই কারণে আমরা থাম্বনেল করেছি আরো জোরে সন্তু, আরো জোরে, একটা দৌড় তুমি দৌড়েছো, তোমাকে আরো জোরে দৌড়তে হবে। বন্ধুরা, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আর যদি আপনারা চান আরো বেশি করে আমাদেরকে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।